শ্রদ্ধেয় লেখক শিবরাম চক্রবর্তীর একটি মজার গল্প পাঠ করে শোনাচ্ছি। কল কারখানা। কারখানা দু রকমের, কাণ্ড কারখানা আর কল কারখানা। কল কারখানাও আবার দু রকমের হতে পারে, কিন্তু সেটা বঙ্কিমের পাল্লায় পড়ার আগে আমার ইয়াদ হয়নি। স্কুলের সেক্রেটারি বিনা নোটিশে খতম হওয়ায় রেনিডের মতোই হঠাৎ এসে গেল ছুটিটা। বঙ্কিম বললে, রাস্তায় ঘুরে ঘুরে কি হবে, চ তোদের বাড়ি যাই, তোকে একটা নতুন ধরনের খেলা দেখাবো। নতুন ধরনের খেলাই বটে, কিন্তু শেষ পর্যন্ত না দেখলে বোঝাই যায় না খেলোয়াড়টিকে অন্তত। সত্যি বঙ্কিম যে এত খেলাও জানে। আমি বললাম, তাই চ। বাবা আপিস গেছেন, তার বসবার ঘরটা ফাঁকা, মা ঘুমুচ্ছে তেতলায়, কেউ কোথাও নেই, বেশ পিসফুল অ্যাটমসফিয়ার। আমাদের বাড়ির দোরগোড়ায় এসে বঙ্কিম বললে, তোদের বাড়ির টেলিফোন আছে তো রে? না, টেলিফোন করতে হলে আমার পিসেমশাইয়ের বাড়ি যাই, এখান থেকে আধ মাইল। অন্য জায়গায় থেকে করলে পয়সা লাগে কি না? সেখানকার অ্যাটমসফিয়ার কেমন? এই রকম পিসফুল? বঙ্কিমের প্রশ্ন। পিসে অবশ্য এখন আপিসে, কিন্তু তা বলে মোটেই পিসফুল নয়। আমি বলি, বরং পিসি ফুল বলতে পারিস। আমার পিসি রাত দিন সারা বাড়ি চষছেন। তাছাড়া বাড়িটা দুর্দান্ত রকমের পিস্তুত ভাইফুল, কাচ্চা বাচ্চা সব, কিন্তু কেউ তারা দুপুরে ঘুমোয় না। আর যাকে বলে অ্যাটমসফিয়ার, এক একটি ভয়ঙ্কর আবহাওয়া। তাহলে সেখানে গিয়ে কাজ নেই, আমাদের বাড়ি চ, আমাদের বাড়ির টেলিফোন আছে, তোকে চকলেট খাওয়াবো, বঙ্কিম বলল। টেলিফোনের জন্যে না, চকলেটের খাতিরই বঙ্কিমের বাড়ি গেলাম। গিয়ে বঙ্কিম টেলিফোন নিয়ে বসল, অবশ্যই চকলেটের বাক্স সামনে রেখেই। খেলাটা হচ্ছে এই, বঙ্কিম আমাকে বোঝাতে থাকে, এই হচ্ছে টেলিফোন। টেলিফোনটাকে সে পাকড়ায়, আর এর নাম বুঝলি রিসিভার। এমনি করে ধরতে হয়। রিসিভারটা ও হাতায় ধরে, এইবার আমি একটু চোখ বুঝবো, চোখ বুঝে বুঝলি একটা নম্বর আন্দাজ করবো, এরপর যা মনে আসে, যে কোনো নম্বর। রং নম্বর, রং হোক রাইট হোক, রং বেরঙের যে কোনো রকম হোক না। এই যেমন ধর, চোখ বুঝে রিসিভারটাকে কানে ধরে বঙ্কিম উদাহরণস্বরূপ হয়ে ওঠে, হ্যালো বড়বাজার 7070, হ্যালো আপনারা বড়বাজার 7070, আপনি কে? দৈবারিক দাস, মিষ্টান্ন বিক্রেতা? ভালো কথা, আপনাদের দোকানে কোনো পচা সন্দেশ আছে আজ? নেই? সব বেচে বুচে দিয়েছেন? পাড়াতেই করেছেন তো? বেশ বেশ। ও আমি আপনাদের পাড়াতেই থাকি, পাড়ার ডাক্তার। ভালো করে কেন এখনো কলেরা লাগছে না এখানে, সেই কারণেই আমি ভারী ভাবিত আছি। খুব কষে পচা সন্দেশ চালান মশাই, বুঝলেন? কখনো কদাপি টাটকা থাকতে বেচবেন না, আগে পচতে দিন, রীতিমতন পচিয়ে তারপর ছাড়ুন, পচিয়ে বেশ সুপাচ্য করে পাচার করবেন, বুঝেছেন? বঙ্কিম দৈবারিককে ত্যাগ করল। এই একটা দৃষ্টান্ত দিলাম, তেমন খুব ভালো দৃষ্টান্ত নয় যদিও। দোকানদারদের আমি বিশেষ পছন্দ করি না, পারতপক্ষে এড়িয়ে চলি, ওদের নিয়ে বিশেষ সুবিধে হয় না। ডোমেস্টিক লোক হলেই খেলাটা ভালো খোলে। তবে আজে বাজে কিছু এইভাবে যাবার পর এক একটা এমন মজার লোক কলে পড়ে, তখন এইসব সমস্ত লোকসান পুষিয়ে যায়। কেমন খেলাটা তোর কেমন লাগছে? ওর কলের সময় আমার কেরামতি দেখাচ্ছিলাম, একটার পর একটা চকলেটদের মুখে পুরছিলাম, চুপটুপ না বুঝি। ধ্বংসাবশেষটিকে গিলে বললাম, মন্দ না। হাতে কোনো কাজ না থাকলে আধ ঘন্টাটা এইভাবে কাটাবার পক্ষে ভালোই তো। অবশ্যই বাবারা যদি টের না পায়, বিশেষ আমার মতন বাবা। দেখ এবার আমি করি। হাতে কলমে যেমনটি শিক্ষা পেয়েছি কাজে লাগাই। রিসিভার কানে লাগিয়ে চোখ বুঝতে হলো। আন্দাজ মার্কা একটা নম্বরও বলে দিই, হ্যালো এটা স্কুল?
দয়া করে একটু অঙ্কের মাস্টারকে ডেকে দেবেন। ক্লাসে গেছেন তিনি। লাইব্রেরিতে কে আছেন এখন? ইতিহাসের মাস্টার। তবে আচ্ছা, তাকেই ধরতে বলুন। ইতিহাসেরই পুনরাবৃত্তি হোক, আপত্তি কী? হ্যালো মাস্টারমশাই, আমার ছেলেকে আপনি যা পড়াচ্ছেন তার বলে কাছে। এরকম প্রাইভেট টিউশনি কতদিন থেকে করছেন মশাই? আমার ছেলেকে পড়াবার নামে যা ফাঁকি দিয়েছেন, ছি, সে কথা আর বলে কাজ নেই। আগে আগে আপনি কি বলছেন? আওয়াজ আসে রিসিভারে। গলাটা বাবা সুরভ করে আমি বজ্রের ন্যায় গর্জন করি। আর আজ্ঞেতে কাজ নেই, এটা আমার স্পষ্ট কথা। শুনে রাখুন, আপনাকে আজ থেকে আর আমাদের বাড়ি পড়াতে আসতে হবে না। পড়ানো তো ছাই, যা আমার ছেলের কাছে শুনছি, আপনি নাকি তার ঘাড় ভেঙে আলু কাবলি খান, সিনেমা দেখেন, তারপর তার জন্মদিনের পাওয়া ফাউন্টেন পেনটাও একদিনের মতন ধার নিয়ে জম্মের মতন সাবার করেছেন। মেরে দিয়েছেন কি কোথাও ঝেড়ে দিয়েছেন কে জানে। কিন্তু এসব কি? অপর প্রান্ত থেকে এবার সন্নিগ্ধ কণ্ঠে ধ্বনিত হয়, দেখুন, আপনার রং নাম্বার হয়নি তো? আমি তো আপনাকে বা আপনাকে ছেলেকে ঠিক মতন ধরতে পারছি না। আর পারবেনও না। আজকে সন্ধ্যের গাড়িতেই আমরা ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছি। ভাগলপুর সটকে পড়ছি শটাং। আপনার মতন মাস্টারের খপ্পর থেকে বাঁচতে হলে এখান থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ দেখি না। নমস্কার। টেলিফোন ছেড়ে বঙ্কিমের দিকে তাকালাম। কীরকম হলো? প্রথম চেষ্টা হিসেবে নেয়াত মন্দ হয়নি, কি বলিস? বঙ্কিম ঘাড় নাড়ল একটু বাঁকাভাবেই। তারপর ওর পালা। ওর বরাতে একটা হলো নো রিপ্লাই, আর একটা ফিরিঙ্গি মেম, যার কথার মাথা মুন্ডু বোঝে কার সাথ দিয়ে। যদিও আমাদের বঙ্কিমও ইংরেজি বলচালে কিছু কম যায় না, কিন্তু হলে কি হবে, ওর বিলেতি সাধু ভাষা মেমটার কানে ঢুকলেও মগজে সেঁধুলো কিনা কে জানে। বঙ্কিম বিরক্ত হয়ে তাকে ছেড়ে দিলে। শেষ পর্যন্ত তার টেলিফোনে জুটল এক আর্দালি কিংবা চাপরাশি। সে তো স্পষ্টতই ওর মুখের ওপর বলে বসল, ক্যা বুরবাক্কা মাপিক বাত করতা হ্যায়। এই ধরনের বাতচিতের পর বঙ্কিম ভারী দমে গেল। রিসিভার ছেড়ে দিয়ে গুম হয়ে বসে থাকলো। তখন আমি পাকড়ালাম। প্রথমেই পাকড়ালাম এক নামকরা সাহিত্যিককে, সাহিত্য সম্রাট জাতীয়। উপন্যাস লিখতে তিনি ওস্তাদ। তাঁর উপন্যাসের কাঠামোর কোথায় কোন গলদ তাকে আমি অকাতরে জানালাম। আশ্চর্য, সে সমস্তই তিনি বিনা বাক্যব্যয়ে মেনে নিলেন। কিভাবে গল্প ফাঁদলে আরও ভালো হয় তারও কিছু হদিশ আমি তাঁকে দিলাম। পরবর্তী রচনায় সেগুলো তিনি কাজে লাগাবেন জানালেন আমায়। বঙ্কিম তো গুম হয়েছিলই, এখন আরও গম্ভীর হয়ে গেল। ওর মুখ কালো হয়ে উঠতে দেখলাম আমার হিংসেতেই, বলাই বাহুল্য। কালো মুখে ও রিসিভারটাকে হাতে নিল, এবার নিয়ে চোখ বুঝল। আমি সেই ফাঁকে ওর আর একটা চকলেট মুখের তল্লাটে সরিয়ে ফেললাম। ও চোখ বুজে থাকতে থাকতেই বঙ্কিমের ভাগ্যে এবার পার্ক স্ট্রিট থানা এসে পড়ল। থানা শুনে সে এগুতে সাহস পেল না। ওরে বাবা বলে সে রিসিভারটাকে রেখে দিল তৎক্ষণাৎ। বলল, থানা ধরা ঠিক নয়, উল্টে থানাতেই ধরে নিয়ে যায় ফের। বাঘে ছুলে 18 ঘা, আবার বাঘকে ছুলেও তাই। আমি ধরলাম। আমার টেলিফোন জালে এবার একজন লেডি ডাক্তার ধরা পড়লেন। ভালোই হলো, আরও বহুবিধ সদালাপের পর তার কাছ থেকে মার অম্বলের ব্যামোর একটা পেটের দাওয়ায় বাতিলে নিলুম। ফিটি কিচ্ছু না দিই, বিলকুল বিনা পয়সায়। আমার সাফল্যের উপরই সাফল্য এবং নিজের ব্যর্থতার পর ব্যর্থতায় বঙ্কিম ক্রমেই চট্টোপাধ্যায় হয়ে উঠেছিল। এবার সে চোটে মোটে চকলেটের বাক্সগুলো তুলে নিয়ে নিজের ড্রয়ারের মধ্যে বন্ধ করল। বঙ্কিমটা ওই রকমই, ভারী হিংসুটে। অবশ্যই আমি একটু বেশি চাকছিলাম, তাও ঠিক। তবুও চকলেটের এই বাজে খরচ, তাও হয়তো ওর প্রাণে সইত, কিন্তু ওর খেলায় ওকেই এসে হারিয়ে দেওয়া, এটা বুঝি কিছুতেই ওর বরদাস্ত হচ্ছিল না। ক্রমেই ওর চোখের দৃষ্টি কঠিন হয়ে এলো। ওর মুখে একটা ক্রূর হাসি খেলা করতে লাগলো। ওর ঠোঁটের কোণ বেঁকে গেল। এইবার শেষবার।
আমার পালা হয়েই খতম। এই বলে সে রিসিভারটা নিজের কানে লাগালো। ও আপনি? কদিন ধরেই আপনাকে ফোন করব ভাবছিলাম। ভাগ্যিস আপনাকে আজ পাওয়া গেল টেলিফোনে। বঙ্কিমের মুখে হাসি আর ধরে না। অনেক ধরাধরির পর কাউকে ধরতে পারলে কার না আনন্দ হয় আবার। আপনার ছেলের স্বভাব চরিত্রের কথা না বলে পারছি না। সমস্ত আপনাকে খুলে বলাই আমার উচিত। এই বয়সে ওর স্বভাবের ভিতর এত গলদ ঢুকেছে যে আপনাকে বলবো বলবো মনে করছি কিছুদিন থেকে, কিন্তু বঙ্কিম বলেই চলে। বলতে বলতে মাঝে মাঝে বঙ্কিম কটাক্ষে আমার দিকে তাকায়। আমি ওকে ইঙ্গিত উৎসাহ দিই, চালাও, চালিয়ে যাও, খাসা চালিয়েছো ভাই। বাস্তবিক এমন ফলাও করে চমৎকার করে শুরুটা করেছে বঙ্কিমটা। সিগারেট? হ্যাঁ, সিগারেট তো টানেই, বান্ডিল বান্ডিল বিড়ি ফুঁকে ফার করে দিচ্ছে মশাই। সিগারেটের কথা কি বলছেন? সম্প্রতি আবার গাঁজা টানতেও শুরু করেছে। আগে হ্যাঁ, আমাদের খোট্টা দারোয়ানের সঙ্গে। প্রথমে লোটা লোটা ভাঙ ওড়াচ্ছিল। তখন আমি তেমন কিছু মনে করিনি। ভেবেছিলাম এই বন্ধুত্ব বেশি দিন স্থায়ী হবে না, ভাঙের বন্ধুত্ব অচিরেই একদিন ভাঙবে। কিন্তু এখন দেখছি আমার ধারণা ভুল। এখন তা গাঁজায় গিয়ে গড়িয়েছে। তাই আপনাকে খোলাখুলি সমস্ত জানাতে বাধ্য হলুম। আগে কেন গাঁজা খায় তা আমি বলতে পারি না। গাঁজায় নাকি মাথা খোলে আর মজা বেশ, সে বলে। আর বলে যে গাঁজা খেয়ে সে গল্প লিখবে, গাঁজাখুরি গল্প, যত সাহিত্যিক হবে নাকি। স্কুল? কোথায় স্কুল? স্কুলে দু একটা ক্লাস করি, সে আমাদের দারোয়ানের আস্তানায় চলে আসে, এসে প্রাণ ভরে গাঁজা টানে। এই তো এখনও টানছে, তো সামনে টেনে চলেছে। আমার দোতলার পড়ার ঘরে বসে বিটকেল গন্ধ পাচ্ছি, তার নিজের নাকেই পাচ্ছি। এমন মাথা ঘুরছে আমার, কি যে বলবো। আপনি এক্ষুনি একটা ট্যাক্সি নিয়ে চলে আসুন না, হাতে নাতে ধরতে পারবেন। বাহাদুর, বাহাদুর, আমি মুক্ত কণ্ঠে ওর প্রশংসা না করে পারি না। হ্যাঁ, কী বলছেন? কাজ ফেলে এখন আসতে পারা আপনার পক্ষে সম্ভব নয়? আজ বাড়ি ফিরলেই ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবেন, তাড়িয়ে দেবেন বাড়ির থেকে, একেবারে জম্মের মতোই? তা আপনার অভিরুচি, আপনি যা ভালো বোঝেন করবেন। আপনার পাঠাতো, যেদিকে খুশি কাটুন, আমি বলেই খালাস। বঙ্কিম হাসি মুখে রিসিভার রেখে দিল। ফার্স্ট ক্লাস, আমি বলে উঠি। একটা ছেলের দফা একেবারে রফা, জম্মের মতন খতম করে দিয়েছিস। আজ স্কুল থেকে বাড়ি ফিরে কৈফিয়ত দিতে দিতে জান যাবে বেচারার। বঙ্কিম হাসি মুখে বললে, বাপস, অন্য কারুর বাবা না হয়ে যদি আমার বাবা হতো তাহলে যে কী দাঁড়াতো আমি ভাবতেই শিউরে উঠছি। আমি তো ভাই আস্ত থাকতুম না। আমার একটি কথা বলবার আগে বাবা আমার হাড় এক জায়গায় করে রাখতেন, সম্পূর্ণ আলাদা আলাদা করে। মাংসের কিমা দেখেছিস? সেই কিমার মতন অনেকটা। তাহলে জেনে রাখো, বঙ্কিম বাধা দিয়ে জানায়, তোমার বাবার আপিসেই এতক্ষণ আমি ফোন করছিলুম। আর কখনো গায়ে পড়ে আমার স্বাদের খেলা মাটি করতে আসবে? নমস্কার বন্ধুরা, কি মজার একটি গল্প, ভীষণ ভালো লাগে, তাই আপনাদের পাঠ করে শোনালাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে।